পুরো 7 তলা ভবনটি তার ছেলে বিক্রি করে দিয়েছে। যেই খাটে আমি ঘুমাইতাম এই খাটে তার শালার বউ ঘুমায়। আপনি মিডিয়ার কাছে ছিলেন, আপনি আর আমি নিজেও মিডিয়ার লোক, আমাকে ওই মিডিয়ার বলে আপনার খুব একটা সুবিধা হবে না। কথা বুঝতে পারছেন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার পাশে যিনি বৃদ্ধ মাকে দেখতে পাচ্ছেন, ওনার নাম সেলিনা ইসলাম। তার স্বামী ছিলেন নুরুল ইসলাম, অত্যন্ত সিনিয়র একজন কর্মকর্তা। ঢাকায় ছিল তাদের 7 তলা বাড়ি। তাদের সন্তানের চক্রান্তে পড়ে, তার বড় ছেলে চক্রান্ত করে সেই বাড়ি লিখে নিয়েছেন। ব্যাংকের সকল অর্থ সম্পদ নিজে একাই লুটপাট করেছেন। পরে এই বৃদ্ধা সেলিনা ইসলাম এখন রাস্তায় রাস্তায় ঘুরছে। তার কোথাও যাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই, এমনকি ওষুধ কিনে খেতে পারছেন না। এই বৃদ্ধ বয়সে তিনি গিয়েছিলেন গার্মেন্টসে চাকরি করতে। তার চেহারা দেখে বলে, আপনি তো উচ্চবিত্ত, চেহারা তো ভালোই ফিটফাট, এই কাজ আপনি পারবেন না। তার এই ফিটফাট চেহারা দেখে, অর্থাৎ চেহারায় আভিজাত্যের ছাপ দেখে তাকে মানুষ ভিক্ষা পর্যন্ত দেয় না। এই লেভেলে নামিয়েছে তারই সন্তান। চলুন বিস্তারিত তার মুখ থেকে শুনি। আমার কাজের বুয়া ছিল, 3টা কাজের বুয়া ছিল, দারোয়ানা ছিল, আমার গিনেহের ড্রাইভার ছিল। আমার এই গরিব বাড়াই লোককে আমার ছেলে, আমার কেউ 10 টাকা সাহায্য করে না। আর আমি গরিব, এটা কেউ বিশ্বাসও করে না। আমার দেখলে সবাই সব জিনিস মানায় না। কাকে কই দেখতে দেখেছে বড় লোকের বোর মতন, তাহলে তো মানুষ আমার আরো খারাপ কইব। বেটি সিটারি ব্যাটফারি আরম্ভ করছে। আসলে আমি সিটারি ব্যাটফারি না, আমার তো পেটে অভাব। আমার যদি কেউ 10 টাকা দেয় তাহলে আমার খুব কষ্ট লাগে। সে আমার 10 টাকা দিল, আমি তো এই ওজনের না। আর সে 10 টাকা আমার না দিলে তো তাহলে আমার পেটে খিদা। আমার কেউ দেয়ও না। এই যে দোসান দে বা এই যে আমি খুব কষ্ট করে চলি, এত কষ্ট করি, এত কষ্ট করে আমি এক মেয়ের বাসায় থাকি, খুব কষ্টে খাই, লই চলি, কত না খেয়ে থাকি, কত বেশি লাগবো কাজ করি। আমি কাজ করতে পারি না। আমি 3টা বুয়া খাটাইছি, আমি কেন মানুষের কাজ করতে পারি? আমার বয়সেরও তো একটা তারা আছে, বয়সেরও তো একটা তারা আছে। আমাকে এই গরিব বানাইলো কে? রাত্রে আমি ঘুমাই না, আমি সারা রাত্র কই, আল্লাহ যে আমার গরিব বানাইছে তারে তুমি গরিব বানাইও। আমার বানাইছে অর্থের গরিব, তার বানাইও জানের গরিব। কত বড় কষ্ট লোকে খাইতে পারে না, পিনতে পারে না, সে গরিব না। গরিব যে পেট ভরে ভাত খাইতে আসছে সে গরিব। তো এই বিচার তো আল্লাহ একদিন একদিন করবো। আমরা তো 2 দিন দেখতেন না, আমরা যখন কষ্ট করতেছি ধৈর্য সহ্য আমরা না হারাই বলেছি। আমরা খুব কষ্ট করি। ছেলেরা আমার খুব ভালো, কিন্তু আমি তো কইতে পারি না যে আমার 10 টাকা দিয়ে ভাই এই সে সাহায্য করবো। আমি তো কইতে পারি না। আমি খুব কষ্টে আছি। মানুষের কাছে কইলে, আত্মীয় স্বজনের কাছে বলি তো কই তোমার না বড় বড় ছেলেরা। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। আমার 7 তলা বাড়ি আসছিল, বাড়িটা আমার নামে আসছিল। আমার নামে আসছিল, সাহেব মরে গেল। আর বড় ছেলে আমার সাথে ভালো ব্যবহার করলো। আমার ছেলেরা আমার কথা বলতে চলে। তারপর ছেলে কিলো আমার থেকে পাওয়ার টাওয়ার নিয়ে টাকাগুলি সব সরাই ফেলাইছে। আমিও বুঝতে পারলাম এখন আর আমার সাথে ভালো ব্যবহার করে না, জর্গা চাটি। তো একদিন আমি বড় ছেলে বললাম, তুই কোনো একা বাপের ঘরে হইছ? আমার ওগুনে এ হইতে আমি বড় ছেলে শত্রু হয়ে গেলাম। বড় বউর কাছে, ছেলের কাছে এতদিন কিন্তু আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। করার পরে বাড়িটা না বেচছে, তারপরে আমি রাগের মাথায় বাড়িয়ে গেলাম। হ্যাঁ, আমার ছেলেকে কিচ্ছু দিত না। মেজো ছেলে আছে, সেজো ছেলে আসবে। সেজো ছেলেরে কিছু একটু জায়গা কিনা দিছে, কিছুটা দিছে। আর মেজো ছেলেরে একটু বিদেশি ছিল, 2 লাখ 2.5 লাখ টাকা খরচ করে। তাইলে বাড়ি বেচার যেই টাকা, তুমি 2 লাখ 2.5 লাখ টাকা তুমি নিয়ে যাও, যেটা পাইবে মেজো ছেলের থেকে। আর বাকি তো তার সে অনেক টাকার মালিক, বাপের কালে হক তো সবাই। এই আমি খারাপ হয়ে গেছি। এই আমার কেউ টাকা দেয় না, পয়সা দেয় না, খাওয়ান লোন দেয় না। 4টা রোজা গেল, সে আমার 10 টাকাও দেয়নি। তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি অনেক লোকের কাছে বিচার দিচ্ছি, সরকারি লোকের কাছে, সাংবাদিকের কাছে, সবার কাছে বিচার দিচ্ছি। কেউ আমার বিচারটা ঠিক মতো করলো না। আমার তো ছেলেটা ভিতরে মিথ্যা কথা বলতে পারি না। আমার ছেলে সবাই আমার কাছে ভালো, কিন্তু ছেলে যে হক মাইরা খাইলো বাকি ছেলে গো। আমি মা,
আমি দুঃখে থাকি, কষ্টে থাকি, ভিক্ষা করে খাই, যেভাবে খাই আমি খুব কষ্ট করে খাই। আমার মাসে 5,000 টাকার ওষুধই লাগে। আমি এমন কষ্টে আছি, এমনকি আমি গার্মেন্টসও গেছিলাম। আমি তো এই ওজনের লোক আসছিলাম, আমি গার্মেন্টসও গেছি। গার্মেন্টসে কয় কি কয়, আপনার তো বয়স বেশি, তবুও বিদায় করি না ফেরের অভাবে। আপনি বসেন, আপনি কাজ ধরেন। আমি আর কাজ ধরলাম না, আমি তো শুই করতে পারতাম না। আমি তো এখন এইসব কাজ করতে পারি না। আর এই যে ছেলেকে ঠগাইলো, আমি আমাদের হক চাই, আর কিছু চাই না। ছেলের প্রতি আমার কোনো কষ্ট নাই, খালি কষ্ট এই দিয়ে যে সবাই মাইরা খাইলো, টাকা পয়সা সব কিছু বাসায় রাখছে কে? হ্যাঁ, শালার বউ। যেই ঘরে আমি থাকতাম, শালার বউ যেই খাটে আমি ঘুমাইতাম, এই খাটে তার শালার বউ ঘুমায়। এই মায়ের কথা শুনে আমরা গিয়েছিলাম তার ও তার স্বামীর সে 7তলা ভবন সরেজমিনে দেখতে। এই বাড়ি আমার 7তলা বাড়ি, আমার ছেলে এই বাড়িটা বিক্রি করে সব টাকা পয়সা মাইরা খাইছে। এই ভবনেরই 3 তলায় তিনি এবং তার স্বামী অত্যন্ত সুখের সংসার ছিল, সুখের জীবন যাপন করতেন। আজকে সেটি এখন শুধুই স্মৃতি। আর এই বৃদ্ধা মহিলা এখন রাস্তায় রাস্তায় ঘুরছে, তার এখন থাকার জায়গা নেই। এই বাড়ি বিক্রি করে ওই টাকা দিয়া ফ্ল্যাট কিনে ওই ফ্ল্যাটে থাকে। এক সময় এই ভবনেই থাকতেন। এই ভবনে। এই বিল্ডিং কে করেছিল? আমার সাহেব। আপনার সাহেব করেছিল? ও, এই ভবনে কয়তলা ছিলেন? আমি 3 তলায় আসছিলাম। চলেছিল। আমার দারোয়ান আসছিল, আমার কাজের বুয়া আসছিল, আমার গাড়ি আসছিল, আমার কোনো টাকা পয়সা কোনো দিক দিয়ে কষ্ট আসছিল না। দর্শক, যার বিরুদ্ধে এই মায়ের এত অভিযোগ, সে ছেলে এখন কোথায়? ঠিকানা অনুযায়ী আমরা গিয়েছিলাম মিরপুর 13 নম্বর সেক্টরের বড় ছেলের বাসায়। তিনি আমাদের সাথে দেখা করেননি, উল্টো অভিযোগ তোলেন তার মায়ের বিরুদ্ধে। জি, আপনি গোলাম সরোয়ার মানিক বলছেন? জি, কি বিষয় নিয়ে কথা বলবো সেটা বলেন। ওই আপনাদের পারিবারিক একটা বিষয়, আপনার মায়ের একটা কমপ্লেন ছিল এই ব্যাপারে। না, ওইটা কোর্টে আছে, বিচারাধীন আছে, কোর্টে বিচারাধীন আছে এবং কোর্ট থেকে রায়। আপনি নাকি আপনার রায় মায়ের আছে, কিছু সম্পত্তি কিছু আত্মসাৎ করেছেন, তার 7তলা ভবন আপনি বিক্রি করে দিয়েছেন। এটা কোর্ট থেকে রায় আছে। আপনি কোনো উপায় না পেয়ে এই মা রাজধানীর কাফরুল থানায় একাধিক জিডি করেন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি একত্রে বসে মীমাংসা করার প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু সাড়া দেয়নি বড় ছেলে। আওয়ামী লীগ ঘনিষ্ঠ এই সন্তান তার মায়ের বিষয়ে কথা বলতে চাইলে তিনি মিডিয়া কর্মী বলে আমাদেরকে হুমকি দেন। সমস্যা নাই, আর আমি নিজেও মিডিয়ার লোক, আমাকে ওই মিডিয়ার বলে আপনার খুব একটা সুবিধা হবে না। কথা বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, আপনি কোন মিডিয়া? আমি নিজেও মিডিয়ার আছি, আসেন আমার অফিসেও আসেন। জি জি, কোথায় আপনার অফিস? কোথায় বলেন তো একটু? আমার মহাখালী ডিএসএ অফিস। কোন মিডিয়ার অফিস আপনি? ঠিক আছে, হ্যাঁ, আপনি মিডিয়ার পরিচয় দিলেন, কোন মিডিয়ার অফিস আপনার? কি করেন মিডিয়াতে? আমি তো মিডিয়া আপনাকে পরিচয় দেই নাই। দেন একটু শুনি। যেহেতু তা পরিচয় শুনবেন, আপনি আমার কথাটা বুঝতে না, পারছেন? যেহেতু বললেনই যে মিডিয়া করে লাভ নাই, আপনিও মিডিয়া, তো একটু নামটা শুনি, কোন মিডিয়ার আপনি? আপনি মিডিয়ার কাকে ছিলেন? আপনি আমি বাংলা সাব এডিটর।